নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং এই ভিডিওতে অতি অবশ্যই ফুটবলের খবর তো থাকবেই, ইস্ট বেঙ্গলের খবর থাকবেই। তবে শুরুতে যেটা বলে থাকি প্রত্যেক দিন প্রত্যেক ভিডিওতে, যে আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার কিছু বলার থাকলে মতামত দেওয়ার থাকলে কমেন্ট করবেন, অতি অবশ্যই এটা করবেন, আর হচ্ছে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। ব্যাস, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে শুরুতেই যে কথা বলবো, ইস্ট বেঙ্গলের খবরে আসার আগেও যেটা বলবো যে এটা একটা ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য। সুব্রত পাল, যাকে স্পাইডারম্যান বলা হয়, ইন্ডিয়ান স্পাইডারম্যান, টিকাটির নিচে যিনি অপ্রতিরোধ্য ছিলেন এবং যিনি ইস্ট বেঙ্গলের প্রাক্তনীয় বটে, ভারতীয় দলে দীর্ঘদিন খেলেছেন, এমনকি বিদেশেও খেলতে গিয়েছিলেন সুব্রত পাল। সেই সুব্রত পালকে কিন্তু ইন্ডিয়ান টিমের ডিরেক্টর করা হয়েছে। ইন্ডিয়ান ফুটবল টিমের ডিরেক্টর হয়েছেন সুব্রত পাল। কোচ তো রয়েছেন মালানো মার্কোয়েজ, যিনি এফসি গোয়ারও কোচ, কিন্তু এফসি গোয়ার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে, তারপর তিনি পুরোপুরি ভারতীয় দলেরই কোচ থাকবেন এবং ইন বিটুইন ডিরেক্টর হিসেবে সুব্রত পালের নাম ঘোষণা করে দিয়েছে ফেডারেশন। এটা হওয়ারই ছিল, এর আগেও বোধহয় আমি আমার কোনো একটি ভিডিওতে জানিয়েছিলাম যেটা হতে চলেছে বা হতে পারে। অফিসিয়ালি কালকে ঘোষণা করা হয়েছে যে সুব্রত পাল হচ্ছেন ভারতীয় ফুটবল টিমের ডিরেক্টর, যেটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর। এরপর আসা যাক ইস্ট বেঙ্গলের খবরের দিকে। আরএফডিএল এ ইস্ট বেঙ্গল কিন্তু ডায়মন্ড হারবারকে হারিয়ে দিয়েছে। আমরা দেখেছিলাম যে কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল হবেই কি হবে না সেটা নিয়ে যখন একটা দোটানা চলছিল, যখন ম্যাচ টাইম দেওয়া হয়েছিল, তারপরেও ডায়মন্ড হারবার এফসি তারা মাঠে উপস্থিত হয়নি। ইস্ট বেঙ্গল যদিও গিয়েছিল 13ই ফেব্রুয়ারিতে, কিন্তু তারা মাঠে যাননি, এমনকি তারা মোহামেডানের এগেনস্টে ম্যাচও খেলেনি। তারপর তারা কোর্টে যায়, কোর্টের থেকে স্টে অর্ডার নিয়ে আসে যাতে আইএফএ ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা না করে দেয় সিএফএল এ। ফলত সেটা স্টে অর্ডার রয়েছে বা স্থগিতাদেশ রয়েছে 19শে মার্চ পর্যন্ত। তবে ইস্ট বেঙ্গল কোর্টে নয়, মাঠে হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি কে 2-0 গোলে। ইস্ট বেঙ্গলের ছোটরা তাদেরকে হারিয়ে দিয়েছে, যেটা নিঃসন্দেহে বড় ব্যাপার। তবে ডায়মন্ড হারবারের একই দিনে একই টাইমে দুটো স্টেডিয়ামে খেলা ছিল, দু ধরনের টুর্নামেন্টে তাদেরকে নামতে হচ্ছে, সেটাও একটা বড় বিষয় ছিল গতকাল। এবার আসা যাক আজকের ম্যাচ নিয়ে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলতে নামছে আজকে। ইস্ট বেঙ্গলের এটা অ্যাওয়ে ম্যাচ, বিকেল 5টা থেকে এই ম্যাচ সম্প্রচারিত হবে টেলিভিশনে। তো এই ম্যাচে স্ট্র্যাটেজি কি হবে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। কি হতে পারে, কি হবে সেটা তো অস্কার বুজো ঠিক করবেন, বাট কি হতে পারে তার গত কয়েকদিনের যে প্র্যাকটিস, কিছু ইনফরমেশন, সেই সমস্ত কিছু নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। অতি অবশ্যই আপনাদের বলবো যে কমেন্ট করতে। ইস্ট বেঙ্গল আজকের ম্যাচে পাচ্ছে না রিচার্ড সেলিসকে, জিকসনকেও সম্ভবত পাওয়া যাবে না। তো রিচার্ড সেলিস, জিকসন এবং নন্দাকে যদিও বা পাওয়া যেতে পারে সেকেন্ড হাফে, অর্থাৎ পরবর্তীতে তাকে পরিবর্তন হিসেবে নামালেও নামাতে পারেন অস্কার ব্রুজো, বাট নন্দা, জিকসন এবং রিচার্ড সেলিস এই তিনজনকে বাদের খাতায় রেখে টিমটা শুরু করা যেতে পারে। খুব সম্ভবত, যদি আমি খুব ভুল না হই, দেখা যেতেই পারে আজকে ইস্ট বেঙ্গলের গোলের নিচে দাঁড়াতে দেবজিৎ মজুমদারকে। দেবজিৎকে খেলতে দেখা যেতে পারে, কারণ গিলের চোট রয়েছে সামান্য এবং গিল লাগাতার খেলে যাচ্ছে ইস্ট বেঙ্গলের হয়ে। যদিও গত ম্যাচে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন চেন্নাই ম্যাচে 88 মিনিটে তাকে বসিয়ে দেওয়াতে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্টই, যেটা সত্যি যে এই প্রুফসুখান গিলের কিছুটা চোট রয়েছে, ফলত তাকে নিয়ে রিস্ক না নিয়ে, কারণ আরো ম্যাচ বাকি রয়েছে, এফসি চ্যালেঞ্জ লিগ, সুপার কাপও হবে। ও হ্যাঁ, সুপার কাপেরও একটা আপডেট দেওয়া রয়েছে, সেটা আপনাদের জানাবো। তো এই এত ম্যাচ বাকি রয়েছে, সেই কারণে কিন্তু দেবজিৎকেও রেডি রাখা হচ্ছে, খেলানো হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রফসুখান গিল তিনিও যাতে একটু রেস্ট পান, বিশ্রাম পান, সেটাও দেখা হচ্ছে। সেটা হতে পারে আজকেই। ইস্ট বেঙ্গলে খাতায় কলমে হয়তো সুপার সিক্সে যাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল সেসব নিয়ে আর ভাবতে রাজি নয় এবং সেই সম্ভাবনাটা গতকালের বেঙ্গালুরু নর্থ ইস্ট ম্যাচের পর কিছুটা বেড়েছে, বেঙ্গালুরু জিতে যাওয়াতে, নর্থ ইস্ট হেরে যাওয়াতে। কিন্তু বলবো যে তারপরেও সুতোয় ঝুলছে ইস্ট বেঙ্গলের ভাগ্য। ইস্ট বেঙ্গল এটা নিয়ে ভাবতেই নারাজ। তারা আপাতত ম্যাচ টু ম্যাচ ফোকাস করতে চাইছে এবং প্রত্যেকটা ম্যাচ জিতে একটা সম্মানজনক অবস্থায় লিগ শেষ করতে চাইছে।
ইস্টবেঙ্গল কোচও সেদিনকে বলেছিলেন প্রেস কনফারেন্সে যে প্রথম দিককার ইস্টবেঙ্গল যে নাম্বারে ছিল সেখান থেকে আজকের ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল যেভাবে শুরুটা করেছিল সেভাবে যাতে শেষ না হয় সেটা তারা দেখতে চাইছেন, শেষটা যেন ভালো হয়। যার শেষ ভালো, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তো এই শেষটা ভালো করে ইস্টবেঙ্গল পরবর্তী টুর্নামেন্টগুলোর জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছে এবং পরের মরশুমের জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছে। তো শোনা যাচ্ছে পরের মরশুমে বিদেশি আসতে পারে এবং সেটা এই মরশুমেও এন্ড অফ দ্য সিজনও চলে আসতে পারে, কিন্তু সেটা যদি ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে ওঠে, কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে ওঠে, তাহলে হয়তো একজন বিদেশিকে নিয়ে আসা হতে পারে এবং তিনি ডিফেন্সের প্লেয়ারই হওয়ার সম্ভাবনা তার প্রবল। যদিও সবটাই কথাবার্তা হয়ে রয়েছে প্রায় পাকা, কিন্তু আনা হচ্ছে না। যে একটা তো টাকা পয়সা বড় বিষয় ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গলের যে সাম্প্রতিক পারফরমেন্স এই সমস্ত কিছুকে মাথায় রেখেই কিন্তু এটাকে হোল্ড করিয়ে রাখা হয়েছে। ইস্টবেঙ্গল যদি দেখা যায় যে এফসি চ্যালেঞ্জ লিগে তারা সেমিফাইনালে গেল, দেন হয়তো নিয়ে আসা হতে পারে সেই বিদেশিকে, আদারওয়াইজ এক্ষুনি নয়। এর পাশাপাশি আপনাদের বলবো যে আজকের ম্যাচে কি হতে পারে বেস্ট 11। আমার মতে দেবজিৎকে খেলানো হবে গোলের নিচে, সেন্টার ব্যাকে আনোয়ার আলীর সঙ্গে লালচুং নুঙ্গা, দুটো রাইট ব্যাক নিশু কুমার এবং রাকিব, দুটো উইংয়ে বিষ্ণু এবং নাওরেম মাহেশ, মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে সাউল ক্রেসপো, আপ ফ্রন্টে দিয়ামান্তাকোস এবং মেসিকে দিয়ে শুরু করা হবে। একটা চমকও থাকতে পারে যে নাওরেমকে মাঝ মাঠে রেখে ডেভিডকে হয়তো কোনো একটা উইংয়ে খেলানো হলো, রাইট উইংয়ে খেলানো হলো, এটাও হতে পারে। আদারওয়াইজ ডেভিডকে পরিবর্তন হিসেবে আবারও ব্যবহার করতে পারেন কোচ অস্কার বুজো, এবং পরিবর্তন হিসেবে নেমেই কিন্তু ডেভিড, আমার চোখে অন্তত আমি যেটা দেখেছি ডেভিড বেশি সফল, কিন্তু ডেভিডকে আমি বলবো আরো বেশি ম্যাচ টাইম বা গেম টাইম দেওয়া উচিত। দিয়ামান্তাকোসের কাছে একটা বার্তা যাওয়াটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে গোল করতে না পারলে তাকেও বসতে হবে, কারণ তার অ্যাটিটিউডের কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। তিনি দলের সঙ্গে আগের ম্যাচে ভিক্টরি ল্যাপে আসেননি, সেলিব্রেশনে তাকে খুব একটা দেখা যাচ্ছে না, অর্থাৎ তিনি কার্যত হতাশ তার নিজে পারফরমেন্সে, কিন্তু দল যে তাকে এভাবে রেয়াত করবে না সেটাও বুঝিয়ে দেওয়ার দরকার রয়েছে। কারণ ইস্টবেঙ্গলের হয়ে যিনি হায়ার স্কোরার বিষ্ণু এবং ডেভিড, এই দুজনকে তো মাঠে রাখা উচিত, অতি অবশ্যই রাখা উচিত, তাহলে তো গোলের সংখ্যা বাড়তে পারে বা বাড়ার একটা চান্সেস আরো বাড়ে আর কি, গোল সংখ্যা বাড়ারও চান্সেস বাড়ে ডেভিডকে যদি মাঠে রাখা হয়। মেসি আগের দিন ভালো খেলেছে, আশা করা যায় মেসি আজকে আরো ভালো খেলবেন। পাঞ্জাব এফসি অনেক বেশি হার্ড খেলে, তারা বডি কন্ট্যাক্ট গেম ফুটবল নিঃসন্দেহে, কিন্তু তারা অনেক বেশি হার্ড খেলে, তবে সেই হার্ড ফুটবলকে কাউন্টার করতে গেলে ইস্টবেঙ্গলকেও আরো বেশি হার্ড খেলতে হবে, প্রথম থেকে কিন্তু আক্রমণের ঝড় তুলতে হবে। সে কারণে যদি তিনজন অ্যাটাকের প্লেয়ার নিয়ে খেলে ইস্টবেঙ্গল, তাহলেও আমি অন্তত অবাক হব না। সাউল ক্রেসপো আগের থেকে অনেক বেশি ফিট, গত ম্যাচে গোলও পেয়েছে, তো সাউল ক্রেসপো মাঝ মাঠে খেলাটা নিশ্চিত বলে আমার মনে হয়। সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী আর নাওরেমকে যদি হাফ হাফ ব্যবহার করেন অস্কার বুজো, এবং যদি দেখা যায় যে ডেভিডকে তিনি একটা উইংয়ে খেলাচ্ছেন, এটা অন্তত বেটার অপশন হতে পারে আমার মনে হয়েছে। লেটস সি কি হয়। তারপরে কিছুটা পরে হয়তো যদি দিয়ামান্তাকোসকে বসিয়ে ডেভিডকে একদম স্ট্রাইকার হিসেবে খেলানো হলো, এদিকে নাওরেমকে নামানো হলো, হোয়াট এভার, যেটা অস্কার বুজো এইগুলো করতে পারেন বলেই আমার মনে হচ্ছে। হেক্টর ইউএসটাকে কিন্তু আজকে মাঠের বাইরে থাকতে হতে পারে ফুল টাইমের জন্য, বা পরের দিকে তাকে নামানো হতে পারে, এটা আমার মনে হচ্ছে। তবে অনেক প্লেয়ার সুস্থ হয়ে যাওয়াতে কিন্তু অস্কারের সামনে অনেকগুলো অপশন খুলেছে, অপশন বেড়েছে। রিজার্ভ বেঞ্চেও যারা বসবেন তারাও কিন্তু ভালো মানে, এবং যারা প্রথম টিমে খেলার দাবিদার প্রথম টিমেও তারা খেলতে পারেন। তো আমি চাইবো যে আজকে ইস্ট বেঙ্গল রিজার্ভ টিম যারা রয়েছে, রিজার্ভ বেঞ্চে যারা রয়েছে, তেমন কয়েকজন প্লেয়ারকে একটু দেখে নিক, একটু খেলার সুযোগ দিক, গেম টাইম দিক, এবং ম্যাচটাও অতি অবশ্যই জিতুক। ম্যাচ জিতে জিতে যা হবে সেটা দেখা যাবে, তারপর বাকিটা ক্যালকুলেশন ইস্ট বেঙ্গলের হাতে নেই। অন্যান্য টিম কি করবে না করবে সেটা ইস্ট বেঙ্গলের হাতে নেই। ইস্ট বেঙ্গল হ্যাভ টু ডু সামথিং। ইস্ট বেঙ্গলকে খেলতে হবে, জিততে হবে, এবং বড় ব্যবধানে, যত বড় ব্যবধানে জিতবে তত ইস্ট বেঙ্গলের জন্য ভালো, যদি তারা এই প্লে অফের আশাটা, ক্ষীণ আশাটাকে জিয়ে রাখতে পারে। কারণ
ওপরের দিকে টিমগুলো কিন্তু প্রথম 3টে টিম কার্যত নিশ্চিত হয়ে গেছে। মোহনবাগান, এফসি গোয়া, জামশেদপুর, মুম্বাই বলুন বা ওদিকে কেরালা ব্লাস্টার্স বলুন, বেঙ্গালুরু কিছুটা উপরে উঠে গেছে নর্থ ইস্টকে হারিয়ে। নর্থ ইস্ট, কেরালা ব্লাস্টার্স, এরা এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু অনেকটা মেকআপ করার জায়গা রয়েছে। অর্থাৎ আমি বলবো যে প্রথম 4টে টিম হয়তো নিশ্চিত, বাকি 2টো জায়গার জন্য কিন্তু অনেকের মধ্যে লড়াই হচ্ছে। এখন ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা বড় ব্যবধানে জেতে তাহলে অনেকটা জাম্প করতে পারবে। তো লেটস সি কি হয়। ইস্টবেঙ্গলকে এই চারটে ম্যাচই জিততে হবে, যেটা হার্ড, নিঃসন্দেহে হার্ড, কিন্তু তবুও জিততে হবে, মাঠে নেমে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এবার আসা যাক সুপার কাপের কথায়। সুপার কাপ এক প্রকার বাতিলের পর্যায়ে চলে যাচ্ছিল, যেতে যেতেও ক্লাবগুলো অসন্তোষ প্রকাশ করাতে সুপার কাপ হবে, নকআউট হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে ভেন্যু কি হবে সেটা নিয়ে একটা দোটানা রয়েছে, আমি আগের একটা ভিডিওতেও জানিয়েছি। ভেন্যু নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ উত্তরাখণ্ডে হওয়ার কথা হচ্ছিল, কিন্তু উত্তরাখণ্ড থেকে ব্রডকাস্টিং এ কিছুটা সমস্যা, সে কারণে সেটা বাতিল হয়ে গেছে। এফসি গোয়া তারা জানিয়েছে যে তারা করতে রাজি আছে, কিন্তু এক্ষেত্রে এআইএফএফ কে কিছুটা এই আয়োজনের কিছুটা অংশ, কিছুটা টাকা করি তাদেরকে দিতে হবে। আরেক দুটো দাবিদার, তারা হচ্ছে কলকাতা এবং উড়িষ্যা। কলকাতা এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ এক্ষেত্রে আইএফএ তারা বলেছে তারা এই সুপার কাপ অ্যারেঞ্জ করতে রাজি, আয়োজন করতে রাজি আছে, তারা আয়োজন করতে চায় এখন। এবং যদিও যে সময় হবে এপ্রিল মাসে হওয়ার কথা, এপ্রিল মাসে কিন্তু আইপিএলও শুরু হয়ে যাবে, তো নিরাপত্তা একটা ইস্যু হলেও হতে পারে। বাট এই ইস্যুটাকে যদি সলভ করে দেওয়া যায়, কিছু কাগজপত্রের ব্যাপার রয়েছে, তাহলে হয়তো নেক্সট উইকের মধ্যেই, কামিং উইকের মধ্যেই কিন্তু ঘোষণাও হয়ে যেতে পারে যে সুপার কাপ কোথায় হবে এবং কবে হবে। আমি একটা ডেট বলেছিলাম যে 18 থেকে 27 এপ্রিলের মধ্যে হতে পারে, প্রবাবলি সেই ডেটেই হতে পারে, এদিক ওদিক হতে পারে, কিন্তু এপ্রিল মাসেই হবে। এবং কলকাতায় যদি নাই হয় একান্ত, তাহলে হয়তো আবারও উড়িষ্যাতেই হতে পারে সুপার কাপ, তবে কলকাতা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। দেখা যাক শেষমেশ কি হয়। ভিডিও শেষ করবো, তবে যেতে যেতে আপনাদের বলবো যে আজকের ম্যাচে কি হতে পারে স্কোর লাইন, অতি অবশ্যই প্রেডিক্ট করুন। যার প্রেডিকশন মিলে যাবে, এই ম্যাচের পরে যে ভিডিও করব সেখানে তার নাম আমি ঘোষণা করব অতি অবশ্যই, তাই প্রেডিকশন করতে ভুলবেন না। আর বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, মেম্বারশিপও নিতে পারেন, সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। থ্যাংক ইউ।